আচ্ছা, সবাই তো 6 সেমিস্টারে উঠে পড়লে, এখন 5th সেমিস্টারের পরীক্ষা সবে সবে দিয়েছো। এটা তোমরা খুব ভালো করে দেখেছো যে তোমাদেরকে যা পড়াই সেটা ইন ডেপথে পড়িয়েছি, এবং যা যা বলেছি সেটা রিমান ইন্টিগ্রেশন বলো বা স্ট্যাটিক্স বলো বা প্রবাবিলিটি বলো বা রিং থিওরি বলো, যেগুলো আমি পড়িয়েছি, যা পড়িয়েছি সব কিন্তু ডিটেলসে পড়িয়েছি, এবং যেগুলো যেগুলো পড়িয়েছি সেগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় ভরে ভরে প্রশ্ন এসছে এবং কমপ্লিট কমন এসছে। তো এটা খুব ভালো করেই জানো যে আমি যদি বলি যে এটা আসবে, তো এটা আসবেই। ঠিক আছে, তো একটা জিনিস আমি শুরুর দিনেই বলে দিচ্ছি যে তোমার কাছে 3টে পেপার আছে। সে 3টে পেপারে আমি যা যা বলবো সেইগুলো কেউ কিন্তু বাদ দেবে না। ঠিক আছে, তোমরা কিন্তু 5th সেমিস্টারের পরীক্ষায় অলরেডি দেখেছো। ইনফ্যাক্ট আমি রিং থিওরি, দেখবে রিং থিওরির অনেক জিনিস অনেক শর্টে পড়িয়েছি, কিন্তু সেগুলোই পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো এটাই হবে আর কি। ঠিক আছে, এটাই 6th সেমিস্টারেও হবে। ঠিক আছে, সুতরাং তোমরা কিন্তু যা পড়াবো কখনো কোথাও বাদ দেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 6th সেমিস্টারে তোমার কাছে যে পেপারগুলো আছে, দেখো মেট্রিক্স বেস কমপ্লেক্স অ্যানালিসিস, এটা একটা পেপার। নিউমেরিক্যাল অ্যানালিসিস, এটার একটা পেপার। আর আরেকটা আছে মাল্টিভিয়েট ক্যালকুলাস। তো তুমি যদি খেয়াল করো, দেখো অনেকে নিউমেরিক্যাল অ্যানালিসিসকে অ্যাপ্লাইডের মধ্যে ফেলতে পারি আমরা। ঠিক আছে, চলো নিউমেরিক্যাল অ্যানালিসিসকে আমরা অ্যাপ্লাইডে ফেলতে পারি, কিন্তু সেটা তো স্টিল একটা অ্যানালিসিস। ঠিক আছে, তো তোমার কাছে মেট্রিক্স বেস কমপ্লেক্স অ্যানালিসিস, এটাও অ্যানালিসিস, নিউমেরিক্যাল অ্যানালিসিস, এটাও অ্যানালিসিস, আর ওদিকে মাল্টিভিয়েট ক্যালকুলাস, ওটা হচ্ছে সেভারাল ভেরিয়েবল অ্যানালিসিস। তো তোমার কাছে পুরো 6 সেমিস্টারে 3টে পেপারই কিন্তু অ্যানালিসিস আছে। বুঝতে পারছো কথাটা? তুমি যখন অ্যানালিসিস কথাটা শোনো, কারণ হয়তো মনে ভয় আছে অ্যানালিসিস সম্পর্কে, যে অ্যানালিসিস কঠিন হবে না তো, কারণ মনে হয় আবার যে অ্যানালিসিস আবার যদি বুঝতে না পারি। তখন 5th সেমিস্টারে তোমাকে রিম্যান পড়িয়েছি, এবং রিম্যানের 45 মার্কস পুরোটা কিন্তু কমন দিয়েছি। তুমি রিম্যান পড়েছো, কমন যদি ছেড়েও দাও, যে ছাড়ো কমনের কথা বাদ দাও, রিম্যান যদি, রিম্যানের কথা যদি বলো, যে রিম্যান যখন পড়েছো তোমার কি কোথাও রিম্যানে কমন মানে কঠিন লেগেছে, যে রিম্যান কঠিন, রিম্যান টাফ, এরকম কি লেগেছে? আমি তোমাকে বলেছিলাম যে কয়েকটা জায়গা আছে, দুটো তিনটে থিওরেম আছে, ওই দুটো তিনটে থিওরেমকে যদি তুমি বাদও দাও তাহলে তোমার কিছু যায় আসে না, কারণ পুরো রিম্যান থেকে তুমি যা যা করেছো তার থেকে পুরোটাই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো সেটাই কিন্তু হয়েছে। ওই যে দুটো তিনটে থিওরেম তোমায় বাদও দিতে বলেছিলাম, যে এগুলো একটু বড় থিওরেম, এগুলোকে বাদ দাও, সেগুলো কিন্তু আসেও নি। ঠিক আছে, সুতরাং একটা জিনিস মাথায় রাখো, প্রথমত তোমার 6 সেমিস্টার জুড়ে যেহেতু শুধু অ্যানালিসিসই আছে, তাই 6 সেমিস্টার খুব সহজ। ঠিক আছে, এবার এই যে অ্যানালিসিস গুলো, এগুলো কিন্তু রিয়েল অ্যানালিসিস থেকে অনেক সহজ, রিয়েল অ্যানালিসিসের থেকেও অনেক সহজ। নামে অ্যানালিসিস, কমপ্লেক্স অ্যানালিসিস একদম সহজ সাবজেক্ট, নামে অ্যানালিসিস, কিন্তু এত সহজ তুমি যদি মানে কল্পনা করতে পারবে না। তোমার যদি রিয়েল, যার দেখবে রিয়েল কঠিন লেগেছে, সেও বলবে কমপ্লেক্সের মধ্যে কিচ্ছু নেই। ঠিক আছে, মেট্রিক স্পেস রিয়েল অ্যানালিসিসের একটু অ্যাডভান্সড ভার্সন, মানে আমরা টপোলজির দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, মেট্রিক স্পেস পড়া মানে রিয়েল অ্যানালিসিস থেকে এক ধাপ এগোলাম টপোলজির দিকে। ঠিক আছে, টপোলজি তোমাদের পরের সেমিস্টারে আছে। অনেকেই এই সাবজেক্টটাকে জবের মতো ভয় পায়, কিন্তু আমার কাছে এই সাবজেক্টটা যারা পড়ে তাদের কাছে জলভাত হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, সেটা তো টপোলজির সময় আসবো। টপোলজি, ফাংশনাল অ্যানালিসিস, এই ধরনের সাবজেক্টগুলো যখন আমরা পড়াই, মানে আমি পড়াই, তখন সেটা জলভাত হয়ে যায়। ঠিক আছে, তোমাদের 7, 8 সেমিস্টার ওই সব তো দিয়েছে আর কি, 7th সেমিস্টারে দিয়েছে। এখন ঘটনা হলো এটা, যে এই যে তুমি কমপ্লেক্স অ্যানালিসিস ম্যাট্রিক্স স্পেস পড়বে, এটা খুব সোজা পেপার, খুব ইজি পেপার। ঠিক আছে, কিন্তু তোমার পড়ার মধ্যে কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে পড়ার সময় দারুণভাবে বুঝে পড়া, প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করে, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝে পড়া। আর তারপরে পরীক্ষার সময় 100% কমন পাওয়া, এই দুটোই কিন্তু তুমি পাবে। ঠিক আছে, আমি যদি তোমাকে কোনো জিনিস বলি যে এই জিনিসটা না করলেও চলবে, তার মানে ধরে নেবে ওটা পরীক্ষা আসবে না। বুঝেছ? আমি যদি তোমাকে বলি যে এটা করতেই হবে, তার মানে ধরে নেবে যে ওটা যদি না করো তাহলে তোমাকে পরীক্ষায় গিয়ে ছাড়তে হবে প্রশ্নটা। এই জিনিসটা মাথায় রেখে চলো আমরা সিসিএফ এর 6 সেমিস্টার শুরু করছি। তো সিলেবাস নিয়ে আর কি আলোচনা করবো বলো? সিলেবাস নিয়ে আলোচনা করতে বসলে তো এখন রিডিং পড়তে হবে। তো ঠিক আছে, আমি ওপর দিয়ে একটু বলে দিচ্ছি, যেহেতু তোমাদের একটা দাবি থাকে যে সিলেবাসের মধ্যে কি কি আছে না আছে একটু বলে দিলে ভালো হয়। তো আমি বলে দিচ্ছি সিলেবাসের মধ্যে কি আছে না আছে। মার্কস ডিস্ট্রিবিউশন তো তোমাদের হাতে এখনো নেই। 6 সেমিস্টারের মার্কস কি দিয়েছে ডিস্ট্রিবিউশন? দেয়নি বোধহয় না? এখনো দেয়নি। তো ঠিক আছে, তোমাদের 5th সেমিস্টারেও মার্কস ডিস্ট্রিবিউশন শেষে দিয়েছিল, কিন্তু আমি তো বলে দিয়েছিলাম যে স্ট্যাটিক্স থেকে কত আসবে, রিজিড থেকে কত আসবে, নরমাল পার্টিকেল থেকে কত আসবে, সেই এসেছে। রিং থেকে কত আসবে সে তো জানতে, রিং থেকে কত আসবে। যাই হোক, তো মার্কস ডিস্ট্রিবিউশন যদি নাও দেয়, আমি যেরকম মার্কস ডিস্ট্রিবিউশন বলবো মোটামুটি সেরকম আসবে। এবার 5 নাম্বার আগে পরে, 5 নাম্বার কম বেশি হতে পারে, সেটা যখন প্রপার মার্কস ডিস্ট্রিবিউশন দেবে তখন মিলে যাবে, দেখবে। ঠিক আছে, আচ্ছা,
এই যে ফার্স্ট পেপার যেটাকে আমরা সিসি 13 বলবো, এটা হচ্ছে মেট্রিক স্পেস এন্ড কমপ্লেক্স অ্যানালিসিস, ঠিক আছে? এই পেপারের মধ্যে মেট্রিক স্পেসটা বড়, সাইজে বড়, বড় মানে দুটোর মধ্যে মেট্রিক এবং কমপ্লেক্সের মধ্যে বড় হচ্ছে মেট্রিক, ঠিক আছে? কমপ্লেক্স ছোট পেপার, ঠিক আছে, একদমই ছোট পেপার। ওকে, মেট্রিকের মধ্যে কি কি আছে ওপর দিয়ে আমি একটু বলছি, ওপর দিয়ে বলছি মানে আমি তো সব এখন বসে বসে রিডিং করবো না, তাহলে তোমরাই বোর হয়ে যাবে, তো আমি এই জন্য ওপর দিয়ে বলছি কি কি আছে। এখানে পড়তে হবে যে মেট্রিকের কনসেপ্টটা কি, হোয়াট ইজ দ্য আইডিয়া অফ মেট্রিক, হোয়াট ইজ দ্য নোশন অফ মেট্রিক, ঠিক আছে, এটা পড়তে হবে। মেট্রিকের এক্সাম্পলস পরীক্ষায় আসে কিন্তু, পড়তে হবে, ঠিক আছে? দুটো মেট্রিক স্পেসের মধ্যে ম্যাপিং কি করে তৈরি করতে হয়, যেমন ধরো আর থেকে আর একটা ম্যাপ তৈরি করলাম, ঠিক আছে, এই আরো একটা মেট্রিক স্পেস তৈরি করতে পারে, ডান দিকের আরো মানে বাঁ দিকের আর মেট্রিক স্পেস তৈরি করতে পারে, ডান দিকের আরো মেট্রিক স্পেস তৈরি করতে পারে। তো মেট্রিক স্পেস হিসাবে তাদের মধ্যে একটা ম্যাপিং, সেই ম্যাপ কিভাবে কন্টিনিউয়াস হতে পারে, সেই ম্যাপ কিভাবে ইউনিফর্ম কন্টিনিউয়াস হতে পারে, ঠিক আছে? এবার তুমি সিকোয়েন্স আনছো, একটা মেট্রিক স্পেস নিয়েছো, তার মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করলে, সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট কখন হতে পারে, সেই সিকোয়েন্সটা কষে সিকোয়েন্স কখন হতে পারে, সেই সিকোয়েন্সের সাবসিকোয়েন্স কিভাবে তৈরি করতে পারো, ঠিক আছে? ওকে, পুরো ঘটনাটা কিন্তু মেট্রিক স্পেসের মধ্যে হবে। এখন তুমি বলবে আমি তো সিকোয়েন্স এমনি পড়েছি, মেট্রিক স্পেসের মধ্যে পড়ে আলাদা করে কি পাবো? আলাদা করে পাবে, কি পাবে শোনো। দেখো, তোমাকে ধরো বললাম যে তোমার কলেজ থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব কত, কথাটা ভালো করে বোঝো, তোমার কলেজ থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব কত? ধরো কথার কথা তোমার কলেজ ধর্মতলায় স্প্ল্যানেডে, ঠিক আছে? তুমি শিয়ালদা থেকে স্প্ল্যানেডে আসছো, তুমি মেট্রো করে আসলে, দূরত্ব হচ্ছে 5 মিনিট। দূরত্ব আমি টাইমে বলছি, আমরা তো দূরত্ব টাইমেও বলি। আরে তোর বাড়ি যেতে কতক্ষণ, মানে তোর বাড়ি কত দূরে, তুমি বললে 5 মিনিট দূরে, হেঁটে 5 মিনিট, তো এটাও দূরত্ব, অবভিয়াসলি দূরত্ব, ঠিক আছে? তো আমি বললাম যে দূরত্ব হচ্ছে 5 মিনিট, মেট্রো করে আসছো। আবার ধরো আমি বাসে করে গেলাম, দূরত্ব হচ্ছে 8 ঘন্টা। তাহলে এই যে দুটো ডিফারেন্ট রুটে গেলে দুটো ডিফারেন্ট ডিস্টেন্স পাচ্ছ তুমি, দুটো ডিফারেন্ট রুটে গেলে দুটো ডিফারেন্ট ডিস্টেন্স পাচ্ছ তুমি। এই দুটো ডিফারেন্ট রুট দুটো ডিফারেন্ট মেট্রিক তৈরি করে দিল। মেট্রিক মানে ডিস্টেন্স, মেট্রিক কথাটার পাতি মানে হলো ডিস্টেন্স, ঠিক আছে? তুমি যখনই বলছো যে আমি দু রকম মেট্রিক নিয়ে আসছি, তার মানে দু রকম ডিস্টেন্স মাপার কায়দা তৈরি করে ফেলেছো, বুঝা গেল? ওকে, তাহলে এই যে বিভিন্ন ভাবে ডিসটেন্স মাপা হয়, আমরা যখন বলি মড অফ fx মাইনাস l লেস দ্যান এপসাইলন, এই কথাটা বলি মানে কি, fx আর l এর মধ্যে দূরত্বটা এপসাইলনের থেকে ছোট। আমরা যখন বলি লিমিট পড়তে গিয়ে মড অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা, তার মানে কি x আর a এর দূরত্বটা ডেল্টা থেকে ছোট। তো এই যে দূরত্ব কথাটা বলছো, এই দূরত্ব মাপার পদ্ধতি যদি পাল্টে যায় তাহলে তো সব পাল্টে যাবে, পাল্টাবে না? এটাই মেট্রিক স্পেসের কাজ। দূরত্ব মাপার পদ্ধতিটাকে পাল্টে পাল্টে আমরা দেখব যে কিভাবে চেঞ্জেস গুলো হচ্ছে। এক লাইনে এটা মেট্রিক স্পেস, বুঝেছো? ঠিক আছে? হ্যাঁ, এবার কি কি পড়বে, এবার কি কি পড়বে না পড়বে সেগুলো তো আস্তে আস্তে আসবে। যেমন সিকোয়েন্স পড়বে বললাম, তারপরে কম্প্যাক্টনেস পড়বে বললাম। কম্প্যাক্টনেস কিন্তু তোমাদের রিয়েল অ্যানালিসিসে ছিল না। তোমরা রিয়েল অ্যানালিসিস যখন পড়েছো, কোন কোন সেমিস্টারে পড়েছো? থার্ড সেমিস্টারে পড়েছো, ফোর্থ সেমিস্টারে পড়েছো, ফিফথ সেমিস্টারে পড়েছো। কম্প্যাক্টনেস তোমাদের সিলেবাসে ছিল না, মেট্রিক স্পেসে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? ওকে, মেট্রিক স্পেসে তোমাদের পড়তে হবে, কম্প্যাক্ট মেট্রিক স্পেস তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এখানে দারুণ দারুণ কনসেপ্ট আছে, লেবেক নাম্বার আছে, বিউটিফুল কনসেপ্ট, ঠিক আছে? ওকে, তো যাই হোক, যখন পড়াবো তখন বলবো, সমস্যা কিছুই নেই। ওকে, তারপরে পড়তে হবে কানেক্টেডনেস। এই কানেক্টেডনেসও কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না যখন তুমি রিয়েল অ্যানালিসিসে পড়েছো, এগুলো এক্সট্রা। তোমাদের সিলেবাসে কতটা ছিল? তোমাদের সিলেবাসে ছিল সিকোয়েন্স, তোমাদের ছিল কন্টিনিউটি, তোমাদের ছিল ইউনিফর্ম কন্টিনিউটি, এইসব কম্প্যাক্টনেস কানেক্টেডনেস ছিল না। তোমরা পড়বে অবশ্যই, হয়তো দেখবে 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে কোথাও একটা সিলেবাসে দিয়েছে মেবি রিয়েল অ্যানালিসিসের মধ্যে, বাট মেট্রিক স্পেসের মধ্যে আগে থেকে পড়ে ফেলছো, ঠিক আছে? কারণ এর পরের সেমিস্টারে যখন টপোলজি আছে, টপোলজির মধ্যে কিন্তু অলরেডি এগুলো থাকবে, ঠিক আছে? তাই তোমরা আগে থেকে পড়ে ফেলছো মানে একটা প্লাস পয়েন্ট। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে টোপোলজি মেট্রিক বেসটা কি অনেকটা একই? ব্যাপারটা হচ্ছে বাপ ঠাকুরদার মতো, মানে তুমি হচ্ছে রিয়েল অ্যানালিসিস, তোমার বাবা হচ্ছে মেট্রিক স্পেস, তার বাবা হচ্ছে টোপোলজি, এই হলো ব্যাপার, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, সম্পর্কটা এরকম।
তুমি যদি রিয়েল অ্যানালিসিস হও, your father is metric space, his father is topology, and his father is functional analysis. বুঝতে পেরেছো? ফাংশনাল অ্যানালাইসিস। ফাংশন অ্যানালিসিস। ও আচ্ছা আচ্ছা। ফাংশন অ্যানালিসিসের এই যে তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, ওয়াল্টার রুডিন নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই ভদ্রলোকের রিয়েল অ্যানালিসিস বই আছে, বইটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। আমরা বলি বেবি রুডিন। আমরা যারা মানে এই সমস্ত সাবজেক্টের লোক, আমরা তো মেনলি টপোলজির লোক, তো আমরা বলি বেবি রুডিন, ঠিক আছে? আমরা রিয়েল অ্যানালিসিস মাপা পড়ি না, পড়তে মানে পড়াতে হয়, বাচ্চাদের পড়াতে হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু নিজেরা পড়ি না মাপা। আমরা এই বেবি রুডিন পড়ি, ঠিক আছে? হয়ে গেল। নাম্বার 2, এই রুটিনেরই ফাংশনাল অ্যানালিসিসের বই আছে, ঠিক আছে? ওকে, বইটার নাম হচ্ছে ফাংশনাল অ্যানালিসিস। ওকে, এই রুটিনেরই হারমোনিক অ্যানালিসিস। ফাংশনাল হলো বাবা হচ্ছে হারমোনিক, মানে তোমার ঠাকুরদা, বুঝতে পারছো? ফাংশনাল অ্যানালিসিসের বাবা হচ্ছে হারমোনিক অ্যানালিসিস। তাহলে প্রথম কি পড়লে? অ্যানালিসিস, রিয়েল অ্যানালিসিস। তার বাবা হলো মেট্রিক স্পেস, তার বাবা হলো টপোলজি, তার বাবা হলো ফাংশনাল অ্যানালিসিস, তার বাবা হলো কি? হারমোনিক অ্যানালিসিস। এই যে গান ফান গাওয়া হয় না, গান, ঠিক আছে, কোনো ধুন যখন তৈরি করা হয়, এগুলোকে বলা হয় হারমোনি। হারমোনি, সেই হারমোনি দিয়ে যে অ্যানালিসিস হয় তাকে বলে হারমোনিক অ্যানালিসিস, বুঝছো? এই যে তোমরা ফুরিয়ার সিরিজ পড়েছো, এই ফুরিয়ার সিরিজ হলো হারমোনিক অ্যানালিসিসের পুরোটার মধ্যে হয়তো 0.0001% একটা চ্যাপ্টার, বুঝতে পেরেছো? তোমরা তো শুধু ফুরিয়ার সিরিজের অঙ্ক করেছো। ফুরিয়ার সিরিজ কিভাবে তৈরি হয়, ফুরিয়ার সিরিজ কিভাবে ওয়েভ জেনারেট করে, একটা ফুরিয়ার সিরিজ কিন্তু একটা ওয়েভ জেনারেট করে, জানো তো? বুঝতে পারলে? তো সেইগুলো হারমোনিক অ্যানালিসিসে সব পড়ানো হয়। তো এই ওয়াল্টার রুডিন রিয়েল অ্যানালিসিসের বই লিখেছে, নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। তারপরে এই ওয়াল্টার রুডিন তোমার কি বলে ওটাকে, ফাংশনাল অ্যানালিসিসের বই লিখেছে, নাম ফাংশনাল অ্যানালিসিস। এই ওয়াল্টার রুডিন হারমোনিক অ্যানালিসিসের বই লিখেছে, তার নাম হচ্ছে রিয়েল অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিস। এবং ওটাই সবচেয়ে মারাত্মক বই এই রুডিনের দেওয়া। 3টে মারাত্মক বই আছে, রিয়েল অ্যানালিসিস, ফাংশনাল অ্যানালিসিস আর রিয়েল অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিস, ঠিক আছে? মাঝখানের গুলো ওনার নেই, টপোলজি নেই, তারপরে ধরো মেট্রিক স্পেসের বই নেই, কারণ ওগুলো মাঝখানের জিনিস, ওগুলোর অ্যাপ্লিকেশন সব ওখানে আছে, বুঝতে পারলে? তো আমরা এই বইগুলো পড়ি, তোমাদের অবশ্যই এই বইগুলো দেবো না, কারণ তোমাদের পক্ষে টাফ হয়ে যাবে, ঠিক আছে? এক সেকেন্ড, হ্যালো হ্যালো, হ্যাঁ চলো, তাহলে এবার যেটা বলছি ভালো করে মাথার মধ্যে ঢোকাও। তোমাদের লাস্ট হচ্ছে এখানে, লাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে কানেক্টেডনেস, তারপরে পড়তে হবে কন্ট্রাকশন ম্যাপিং। এই হলো তোমাদের মেট্রিক স্পেসের সিলেবাসটা। এবার কি আছে না আছে সেটা আমরা পড়বোই ভেতরে। এবার হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস। মেট্রিক স্পেসের সিলেবাস কিন্তু কমপ্লেক্সের থেকে বড়, মানে তোমার এই পেপারে সিসি 13-এ কমপ্লেক্স যদি ধরো 20% হয়, মেট্রিক স্পেস হচ্ছে 80%, ঠিক আছে? সিবিসিএস এ কিন্তু কমপ্লেক্স আরো ছিল। সিবিসিএস মানে তোমাদের আগের সিস্টেমটা, ওখানে কমপ্লেক্স আরো ছিল। কি ছিল? কমপ্লেক্স ইন্টিগ্রেশন ছিল, সেটা তোমাদের বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? যাই হোক, খারাপই করেছে বাদ দিয়ে, খারাপই করেছে, কারণ কমপ্লেক্স ইন্টিগ্রেশন খুব সোজা চ্যাপ্টার ছিল, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল। তুমি যখন এরপরে যখন টিএফআর ভিএফআর সমস্ত পরীক্ষা দেবে, সেখানে কমপ্লেক্স ইন্টিগ্রেশন আছে, সুতরাং বাদ দিয়ে খারাপ করেছে, কিন্তু বাদ দিয়েছে, ঠিক আছে, বাদ দিয়েছে, আর কি করা যাবে বলো? পরে আশা করছি কোনো না কোনো সেমিস্টারে নিশ্চয়ই দেবে। আচ্ছা, এবার আসছি কমপ্লেক্স অ্যানালিসিস। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে তোমার কমপ্লেক্স অ্যানালিসিসের আইডিয়াটা কি, কিভাবে মানে একটা প্লেনকে একটা গোলকের সাথে সেম বানানো যায়, একটা গোলক স্ফিয়ার তাকে একটা প্লেনের সাথে সেম বানানো যায়, ঠিক আছে? এ তুমি বলবে কি করে সম্ভব, কি করে সম্ভব? সেটাই আমরা চ্যাপ্টারটায় পড়বো। চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টিরিওগ্রাফিক প্রজেকশন। একটা প্লেনকে কিভাবে একটা গোলকের সাথে সেম বানানো যায়, চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টিরিওগ্রাফিক প্রজেকশন। টপোলজিতে এরকম আরো প্রচুর জিনিস করে দেবে। টপোলজি বলবে একটা কাপ, হ্যান্ডেলওয়ালা কাপ, এমনি চায়ের ভাঁড় নয়, হ্যান্ডেলওয়ালা কাপ, ঠিক আছে? টপোলজি বলবে ওই হ্যান্ডেলওয়ালা একটা কাপ
একটা ডোনাটের সাথে সেম। ডোনাট মানে পাউরুটি, গোল পাউরুটি মাঝখানটা ফুটো, তাকে বলে ডোনাট। দেখেছো তো? দেখেছো তো? তো টপোলজি বলবে হ্যান্ডেলওয়ালা একটা কাপ একটা ডোনাটের সাথে সেম, সে তো আরো পাগলামো করবে। তোমার কমপ্লেক্স অ্যানালিসিস কি বলছে, যে তোমার যে প্লেনটা সেটা একটা গোলকের সাথে সেম। ঠিক আছে, এটা দেখে অবাক হইও না, টপোলজিতে এরকম আরো অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। ঠিক আছে, সেগুলো আস্তে 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 আমরা খুব ইজিলি পড়বো, এগুলো কোনো ব্যাপারই না আমাদের কাছে। ঠিক আছে, যা যেভাবে পড়াবো কোনো ব্যাপারই না, তুমি জাস্ট একটু প্রত্যেকটা ক্লাস করবে তাতেই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা হলো। তারপরে তোমরা পড়বে যেমন রিয়েল অ্যানালিসিসে তোমরা ডেরিভেটিভ পড়েছো, লিমিট পড়েছো, কন্টিনিউটি পড়েছো, ওই একই জিনিস ডেরিভেটিভ, লিমিট, কন্টিনিউটি, হ্যান ত্যান, ওগুলো কমপ্লেক্স অ্যানালিসিসেও আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে রিয়েল অ্যানালিসিসে যেমন তোমরা পাওয়ার সিরিজ পড়েছো, কমপ্লেক্স অ্যানালিসিসে কমপ্লেক্স পাওয়ার সিরিজ আছে, খুব সোজা পাওয়ার সিরিজ, সেই রিয়েল অ্যানালিসিসে বলো বা কমপ্লেক্স অ্যানালিসিসে বলো, খুব সোজা। আচ্ছা তারপর আছে মোবিয়াস ট্রান্সফরমেশন, এটাও একটা বেশ সোজা একটা চ্যাপ্টার। আচ্ছা লাস্ট আছে হারমোনিক ফাংশন ইন এন্ড ইটস প্রপার্টিজ, মিলনে থমসন মেথড। এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক আসে 5 নম্বরের, আজকেই তোমায় লিখে দিতে পারি যে কি কি অঙ্ক আসবে এখান থেকে। ঠিক আছে, যাই হোক সেগুলো যখন চ্যাপ্টারে আসবে তখন হয়ে যাবে, কোনো চাপের ব্যাপার না। তো মোট কথা হচ্ছে কমপ্লেক্স ছোট, সোজা, মেট্রিকটা একটু বড়। তোমার যদি সিলেবাসের 80-20 নয় 70-30 ভেবে রাখো, 70% ম্যাট্রিক্স প্লাস 30% কমপ্লেক্স অ্যানালিসিস, এরকম আইডিয়া। ঠিক আছে, মার্কস ডিস্ট্রিবিউশন ওরা দিয়েছে কি এখানে, লিখেছে না লেখেনি? তো আমি বলে দিচ্ছি তোমাকে 75। হ্যাঁ বলো। শুধু মেট্রিক টেস্টে কত নম্বর আসবে? ওইটাই বলছি, তোমার 75 নম্বরের পেপার 50 আসবে ম্যাট্রিক্স পেজ থেকে, 25 আসবে কমপ্লেক্স অ্যানালিসিস থেকে, বা হয়তো ওটা কমে হয়তো 45 আর 30 হতে পারে, তার থেকে বেশি চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? হয় 50-25 অথবা 45-30, বুঝেছো? বুঝলে না? যদি 50 নাম্বার ম্যাট্রিক্স পেজ থেকে আসে তাহলে 25 নাম্বার আসবে কমপ্লেক্স অ্যানালিসিস থেকে, যদি 45 নাম্বার ম্যাট্রিক্স পেজ থেকে আসে 30 নাম্বার আসবে কমপ্লেক্স অ্যানালিসিস থেকে, বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার এইটা একটু, দুটো অপশন দিলাম, দুটোর মধ্যে একটা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা বইয়ের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এখানে যে বইগুলো লেখা আছে এগুলো বেশ নামি দামি বই, খুব ভালো ভালো বই, কিন্তু এর মধ্যে একটা বই আমার মানে তোমাকে পড়ানো সম্ভব আর কি, বাকিগুলো কঠিন, তুমি পড়তে পারবে না এই মুহূর্তে। ঠিক আছে, সেটা হচ্ছে ডক্টর এম.এন. মুখার্জির বই, প্রফেসর এম.এন. মুখার্জির বই, মানবেন্দ্রনাথ মুখার্জি। ঠিক আছে, বেশ নামকরা প্রফেসর ছিলেন, বালিগঞ্জ সায়েন্স কলেজে আমাদের পড়িয়েছেন। ঠিক আছে, তো এনার লেখা ম্যাট্রিক্স স্পেসের বই, সুন্দর বই, খুব ভালো বই। ঠিক আছে, তো এটা তোমরা চাইলে কিনতে পারো। আমি দুটো বই বলবো, একটা বই তো পিডিএফই দিয়ে দেবো, দেওয়া উচিত নয় যদিও, কিন্তু দিয়ে দেবো, আছে যেহেতু দিয়ে দেবো। ঠিক আছে, আর একটা হচ্ছে ইসমাইল হক, এই বইটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ভার্সন হিসেবে লেখা। মানে ধরো স্টুডেন্ট ফ্রেন্ডলি ভার্সন মানে কি, ধরো আমি কোনো টিচার নেইনি, আমি একা পড়ছি। ঠিক আছে, তো আমাকে একা তো বুঝতে হবে পড়ে। ঠিক আছে, তো সেখানে কি হয়, সেখানে প্রত্যেকটা লাইনকে, একটা লাইনকে ভেঙে 10টা লাইন করা হয়, সোজা কথা। মানে যেটা একটা লাইনে লিখে ফেলা যায় সেটাকে ভেঙে 10টা লাইন করা হয়, 10টা না হলেও মিনিমাম 3-4টা তো করেই দেওয়া হয়। ঠিক আছে, তো সেইভাবে লেখা হচ্ছে এই বইটা। তো সেই জন্য আমাদের কাছে এটা পড়ানোটা কিছু সম্ভব না আর কি, আমরা যখন পড়াবো তখন এই এত ভাঙলে তো হবে না, কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি ভার্সন হিসাবে এটাকে কনসিডার করা যেতে পারে। ঠিক আছে, ওকে। তবে হ্যাঁ, এম.এন. মুখার্জির বই কিন্তু অনেক বেটার বই, অনেক ভালো বই। ঠিক আছে, তো তোমরা দুটোর মধ্যে একটা কিনতে পারো, পড়বে তো সেই আমাদের নোট, সেটা কোনো ব্যাপার না, তুমি তো পড়বে তো ক্লাস নোট। ঠিক আছে, তোমাকে ক্লাস নোটে যেটা পড়ানো হবে সেটাই তো পড়বে, রেফারেন্স বই হিসেবে এম.এন. মুখার্জি কনসিডার করতে পারো। ঠিক আছে, ভালো বই, খুব ভালো বই, এক কথায় বলা যায় ভালো বই, সেই বই হচ্ছে এটা। ওকে, আচ্ছা এবার হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস। কমপ্লেক্স অ্যানালিসিস তোমাদের যে সিলেবাস আছে তাতে ইউসি দের বইটা ঠিকঠাক, এর চেয়ে বেশি তোমাদের কিছু নেই এই মুহূর্তে কমপ্লেক্স অ্যানালিসিস। কিন্তু যদি 7th সেমিস্টারে কি কমপ্লেক্স অ্যানালিসিস দিয়েছে? হ্যাঁ স্যার, আছে কমপ্লেক্স অ্যানালিসিস 2 আছে। কমপ্লেক্স অ্যানালিসিস 2 আছে, তো 7th সেমিস্টারটাকে যদি কনসিডার করতে হয়, ওটাও তো তোমাকে বই একসাথেই কিনে রাখতে হবে, আলাদা আলাদা করে তো বই কিনবে না। ঠিক আছে, দাঁড়াও, 7th সেমিস্টারটা কোথায়? এখানে আমার কাছে নেই, মোবাইলে আছে, এখানে নেই। তো পাঠিয়েছিলাম আপনাকে। হ্যাঁ সে তো আছে মোবাইলে আমার, এখানে তোলা নেই। দাঁড়াও,
ও ডিটেইল সিলেবাসটা এখনো আসেনি নাকি? না আছে। হুম, যাই হোক ঠিক আছে। তোমাদের সেমিস্টার 7 এ দিয়েছে গ্রুপ থিওরি 3, ভালো কথা। লিনিয়ার অ্যালজেব্রা 2, ভালো কথা। কমপ্লেক্স অ্যানালিসিস 2, মেজর থিওরি 1, দারুণ সিলেবাস করেছে। মেজর থিওরি দিয়েছে মানে দারুণ সিলেবাস করেছে। এই যে মেজর থিওরির ব্যাপারে আমি প্রথম দিকে রিম্যানে তো বলেছিলাম কিছুটা, ঠিক আছে, বেশি কিছু বলা যায়নি, কিছুটা বলেছিলাম। আচ্ছা, জেনারেলাইজড ফাংশন এন্ড ইন্টিগ্রাল ট্রান্সফর্ম, ঠিক আছে, টপোলজি 1, ফাংশনালিসিস 1, খুব সুন্দর। মেজর থিওরিটা কেমন? মেজর থিওরি হলো রিয়েল অ্যানালিসিস এবং রিয়েল অ্যানালিসিসের থেকে একটু হায়ার ভার্সন। মানে ধরো তুমি কতটা পড়েছো রিয়েল অ্যানালিসিসে? তুমি পড়েছো রিম্যান ইন্টিগ্রেশন পর্যন্ত, তাই তো? রিয়েল অ্যানালিসিসে তুমি লাস্ট কি পড়েছো? রিম্যান ইন্টিগ্রেশন। এবার তুমি যদি বলো সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, ওগুলো অ্যাকচুয়ালি রিম্যান ইন্টিগ্রেশনই, আলাদা কিছু নয়। তুমি সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশনে প্রচুর রিম্যান ইন্টিগ্রেশনের জিনিস পড়েছো। তো যাই হোক, তোমার লাস্ট চ্যাপ্টার ছিল রিম্যান ইন্টিগ্রেশন। কিন্তু ওইখানেই কি থেমে যায় ব্যাপারটা? আর কি ইন্টিগ্রেট করা যায় না? রিম্যানের কনসেপ্টই কি লাস্ট কনসেপ্ট? মানে রিম্যান কি বলেছিল যে যদি কন্টিনিউয়াস ফাংশনে ইন্টিগ্রেট করা যায়, তারপরে বললো যে যদি ডিসকন্টিনিউটির সংখ্যা ফাইনাইট হয় তাহলে ইন্টিগ্রেট করা যায়, তারপরে বললো যে যদি ডিসকন্টিনিউটির সংখ্যা কাউন্টেবল হয় তাহলে ইন্টিগ্রেট করা যায়, তারপরে বললো যে যদি সেট অফ ডিসকন্টিনিউটির মেজার 0 হয় তাহলে ইন্টিগ্রেট করা যায়। তারপরে কি আর করা যায় না? করা যায়। তারপরে আসে লেবেগ ইন্টিগ্রেশন। সেই লেবেগ ইন্টিগ্রেশন করার জন্য মেজর থিওরিটা পড়া হয়, বুঝতে পেরেছো? মানে কত রাফ ফাংশনের ইন্টিগ্রেশন করা সম্ভব। আস্তে আস্তে ফাংশনটা রাফ হচ্ছে। প্রথমে ছিল কন্টিনিউয়াস, ইন্টিগ্রেশন করা যায়। তারপরে হলো নাম্বার অফ ডিসকন্টিনিউটি ফাইনাইট, ইন্টিগ্রেশন করা যায়। এই যে আস্তে আস্তে রাফনেস বাড়ছে ফাংশনটার, তাহলে ম্যাক্সিমাম কতটা রাফনেসে ইন্টিগ্রেট করা যায় সেটা আমাদের এখনো পর্যন্ত লেবেগ বলেছে। ইন্টিগ্রেশনটার নাম লেবেগ ইন্টিগ্রেশন, বুঝতে পেরেছো? সেই লেবেগ ইন্টিগ্রেশন পড়ার জন্য যে সাবজেক্টটা জানতে হয় সেটা হলো মেজর থিওরি। ওকে, এবার শুধু যে লেবেগ ইন্টিগ্রেশনে কাজে লাগে তা নয়, আজকের দিনে প্রবাবিলিটি মেজর থিওরি দিয়ে পড়া হয়। এই যে তুমি যে প্রবাবিলিটি পড়ে এসছো, যে প্রবাবিলিটি জাস্ট 5th সেমিস্টারে পড়ে এসছো, আজকের দিনে না কেউ পড়ে না এই প্রবাবিলিটি। এটা ব্যাকডেটেড প্রবাবিলিটি। আমি একদম ওপেনলি তোমাকে বলছি, যাকে খুশি বলো গিয়ে, কোনো অসুবিধা নেই, এটা ব্যাকডেটেড প্রবাবিলিটি। আমরা এই প্রবাবিলিটি রেকমেন্ড করবোই না আজকের দিনে। আজকের দিনে কোন প্রবাবিলিটি দরকার হয়? মেজর থিওরিটিক প্রবাবিলিটি। চ্যাপ্টারটার নাম হচ্ছে, সাবজেক্টটার নাম হচ্ছে এমটিপি, মেজর থিওরিটিক প্রবাবিলিটি। তুমি যদি সিএমআই এর স্টুডেন্ট হও, চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, তুমি যদি সিএমআই এর বিএসসি এর স্টুডেন্ট হও, সিএমআই তোমাকে এই প্রবাবিলিটি জীবনেও পড়াবে না। সিএমআই তোমাকে মেজর থিওরিটিক প্রবাবিলিটি পড়াবে। মানে আগে ওরা মেজর থিওরি পড়াবে, তারপর প্রবাবিলিটি পড়াবে। তোমার ইউনিভার্সিটি কি করলো? আগে প্রবাবিলিটি পড়ালো, তারপর মেজর থিওরি পড়ালো। মানে মেজর থিওরিটিক প্রবাবিলিটি পড়ার রাস্তাটাই বন্ধ করে দিল। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝলে? সো মেজর থিওরি কঠিন সাবজেক্ট নয়। মেজর থিওরির সাহায্যে অন্য সাবজেক্টকে পড়া হয়। মেজর থিওরির সাহায্যে ইন্টিগ্রেশনকে পড়া হয়, মেজর থিওরির সাহায্যে প্রবাবিলিটিকে পড়া হয়। মেজর থিওরির অ্যাপ্লিকেশন হচ্ছে এইগুলো, বুঝেছো? মেজর থিওরি একটা টুলস, এটা রাস্তা, সোজা কথা, ঠিক আছে? ওকে, চলো তাহলে যেটা বলছিলাম যে বইয়ের ব্যাপারটা, কমপ্লেক্সের বই দেখো। কমপ্লেক্সে তোমাদের যেটা এখনো পর্যন্ত আছে, প্র্যাকটিক্যালও আছে, নিউমেরিক্যালে প্র্যাকটিক্যাল আছে, সি প্রোগ্রামিং আছে, নিউমেরিক্যাল অ্যানালিসিসে লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট পেপার তোমাদের, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, তো কমপ্লেক্স অ্যানালিসিসে যা সিলেবাসে আছে এই বইটা কিনলে যথেষ্ট। এই বইটা হয়তো দেখবে 50-60 টাকার বই, কি হয়তো 100 টাকা বড় জোর, তার বেশি দাম হবে না, ঠিক আছে? কিন্তু তোমাদের 7th সেমিস্টারেও যেহেতু কমপ্লেক্স অ্যানালিসিস আছে, তাই এই বইটা সেক্ষেত্রে কিনলে কি হবে বলো তো? আবার 7th সেমিস্টারে একটা বই কিনতে হবে। তো সেই জন্য না আমি আরেকটা বই বলে দিচ্ছি। এই বইটা, ঠিক আছে? এবার দেখো, বই তো অনেক আছে। তোমার ইউনিভার্সিটি যে টাইপের প্রশ্ন করে তার জন্য যেটা রেকমেন্ডেড আমি সেটাই বলছি, ঠিক আছে? সৌরভ গাঙ্গুলি, ধনঞ্জয় মন্ডল, এটা যদি কিনে নাও তাহলে 6th সেমিস্টার 7th সেমিস্টার দুটোই তোমার নিশ্চিন্ত। বুঝতে পারলে? তোমাকে আর আলাদা করে ভাবতে হবে। 7 এমনি উঠতে দেবে? হ্যাঁ বলো। 6 থেকে 7 এমনি প্রমোট করবে আগে ক্লিয়ার না থাকলে? হ্যাঁ, এই জায়গাটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? যে 6 থেকে 7 ক্লিয়ার না থাকলে কি প্রমোট করবে? দেখো, ইউনিভার্সিটির হাতে, এটা চাইলে করতে পারতো, ঠিক আছে? কিন্তু ওরা
একটা সিস্টেম বানিয়েছে যেখানে তোমার 6 সেমিস্টার পর্যন্ত পুরো ক্লিয়ার করতে হবে, তারপর তুমি 7তে যেতে পারবে। বুঝতে পেরেছো? যতদিন না পুরো ক্লিয়ার হচ্ছে ততদিন তোমাকে আটকে রাখবে, এটা সিস্টেম করেছে ওরা। তবে একটা জিনিস আমিও এখানে বলে দিই যে তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো, অ্যাসপিরেন্ট মানে ধরো এরপরে আইআইটি জ্যাম দেবে কি এরপরে ব্যাংকিং দেবে, তারা কিন্তু ওই 7th 8th এর জন্য বসে থেকো না, তারা কিন্তু পড়াশোনাগুলো শুরু করে দাও 6th এর পরেই, 6th এর পরে অবশ্যই। ঠিক আছে? যদি এবার তোমার সব ক্লিয়ার থাকে, যদি কোনো জায়গায় সাপ্লি না থাকে, দেন ইউ আর ফ্রি টু গো, তুমি 7 8 করে নাও, অসুবিধা নেই। বাট যদি তোমাকে আটকে দেয়, তুমি কিন্তু বসে থেকো না, তুমি সাপ্লির পড়া তো করবে, বাট তার সাথে ওই পড়াগুলো রেডি করো। যদি তুমি আইআইটি জ্যাম পেয়ে যাও তো ঠিক আছে, 6 সেমিস্টার হয়ে গেল, আইআইটি জ্যাম দিয়ে বেরিয়ে যাবে, বুঝেছো? সোজা কথা। ওকে, বা ধরুন আমি 6 সেমিস্টার পর্যন্ত পাস করতে এখনো 2-3 বছর টাইম লাগবে, 2-3 বছর কি করে লাগবে? পরে তাহলে 7 8 উঠতে পারবো? না না, সেই ব্যাপারটা এখনো নোটিফিকেশন আসেনি 2-3 বছর লাগলে কি হবে, কিন্তু 2-3 বছর কেন লাগবে? তুমি এখন 6 সেমিস্টার দিচ্ছ, আমি ধরে নিচ্ছি, আমি কথার কথা ধরে নিচ্ছি তোমার 2nd সেমিস্টারে সাপ্লি আছে, কথার কথা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো 6 সেমিস্টার দিচ্ছ, 6 সেমিস্টারের পর 2nd সেমিস্টারটা দিতে হবে। তাতেও যদি তোমার ওই সময় ক্লিয়ার না হয়, তাহলে পরের বছর 2nd সেমিস্টার দিতে হবে। আমার মনে হয় অত বছর টাইম দেবে না, 2-3 বছর টাইম দেবে না, তবে 1 বছর তো থাকবে মিনিমাম। বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার কি হবে না হবে অত ডিটেলস গাইডলাইন এখনো আসেনি, ঠিক আছে? সেটা আসলে বলা যাবে। তবে ইউনিভার্সিটি প্রমোশন ব্লক আসছে, তাই তো? প্রমোশন ব্লক আসছে, ঠিক আছে? তো তোমরাও প্রমোশনের চিন্তা করো না, তোমাদের কারুর যদি আটকে থাকে কোনো সেমিস্টারে, ইন বিটুইন ইন্টারমিডিয়েট কোনো সেমিস্টারে যদি আটকে থাকে, তাহলে 6 সেমিস্টার দেওয়ার পর যেটা করতে চাও, যদি মনে করো যে আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়বো তাহলে জ্যামের জন্য পড়ো, যদি মনে করো যে আমি ব্যাংকিং করবো তো ব্যাংকিং এর জন্য পড়ো, যদি মনে করো আমি রেল পরীক্ষা দেবো তো রেলের জন্য পড়ো। এটার জন্য বসে থেকো না, আমার বক্তব্য, আমার অ্যাডভাইস এটা, ঠিক আছে? আর যদি পড়তে পড়তে মানে তোমার দুটোই পড়তে পড়তে ওদিকে 7 সেমিস্টার হয়ে গেল, এসে গেল, তো ঠিক আছে, ফাইন। না হলে যদি জবেরটা হয়ে গেল তো ফাইন, যে কোনো একদিকে নিজেকে ইনভলভ রাখো। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই হলো নিউমেরিক্যাল অ্যানালিসিস, কমপ্লেক্স অ্যানালিসিস, এই হলো কমপ্লেক্স অ্যানালিসিস। এবার আসছে আমি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, তোমাদের সেকেন্ড পেপার। কমপ্লেক্স অ্যানালিসিস পর্যন্ত বললাম, সিলেবাস। এবার আসছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, তোমাদের সেকেন্ড পেপার। মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে কি আছে জানো তো? তোমরা যে 4th সেমিস্টারে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস পড়েছিলে, ওর এক্সটেন্ডেড ভার্সন। 4th সেমিস্টারে তোমরা কি কি পড়েছিলে? 4th সেমিস্টারে তোমরা মাল্টিপল ইন্টিগ্রেশন পড়েছো, তার সাথে কিছু থিওরেম গোছের চ্যাপ্টার পড়েছো, মানে লিমিট, কন্টিনিউটি, হ্যান ত্যান ওইসব পড়েছো, ঠিক আছে? কিছুটা পড়েছো, বিশাল তো ছিল না। এইখানে Rn থেকে Rm এই জাতীয় ফাংশনগুলোর, মানে আগেরবার কিন্তু Rn থেকে Ra পড়েছো, এবারে কিন্তু Rn থেকে Rm, ঠিক আছে? ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট। এই জাতীয় ফাংশনগুলোর ডিফারেন্সিবিলিটি তাহলে চেঞ্জ হলো কোথায়? তুমি যখন 4th সেমিস্টারে পড়েছো এই জায়গাটায় r ছিল, অর্থাৎ m এর ভ্যালু 0 ছিল, মানে 1 ছিল, ঠিক আছে? এবারে m এর ভ্যালু গ্রেটার ইকুয়াল 1, এটা কিন্তু একই ছিল, আর n মানে n এর ভ্যালু গ্রেটার দ্যান 1ই ছিল, এটা চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে এই জায়গাটা। তুমি যখন 4th সেমিস্টারে পড়েছো m এর ভ্যালু 1 দিয়ে পড়েছো, এবার পড়ছো 6th সেমিস্টারে m এর ভ্যালু গ্রেটার দ্যান 1 দিয়ে পড়বে বা গ্রেটার ইকুয়াল 1 দিয়ে পড়বে, ঠিক আছে? তো সেই ধরনের ফাংশনের কন্টিনিউটি, লিমিট, ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে? সেই ধরনের ফাংশনের উপর ফার্দার বিভিন্ন রকম ক্যালকুলেশনস। তারপর হচ্ছে ইনভার্স ফাংশন থিওরেম, ইমপ্লিসিট ফাংশন থিওরেম, এইগুলো কিন্তু নতুন টপিক, ঠিক আছে? নতুন টপিক মানে কাকে বলে জানো তো? নতুন টপিক মানে সিবিসিএস এ ছিল না, সিবিসিএস এ এই জিনিসগুলো ছিল না, ইনভার্স ফাংশন থিওরেম, ইমপ্লিসিট ফাংশন থিওরেম ছিল না, ঠিক আছে? তোমাদের সিসিএফ এ দিয়েছে। লেভেল সেট, ট্যানজেন্ট স্পেস, নতুন টপিক, নতুন এসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দিয়েছে ডাবল ইন্টিগ্রেশন, ভেক্টর, কি দিয়েছে গো? ভেক্টর অ্যাঙ্গুলার রিজিয়ন, বাদ দাও, ঠিক আছে? সো বেসিক ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটেড ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, এই জিনিসগুলোকে আবার ফিরিয়ে এনেছে। ভলিউম বাই ট্রিপল ইন্টিগ্রেশন, সিলিন্ড্রিক্যাল এন্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেট চেঞ্জেস, মানে তোমরা যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে মেইনলি পড়ে এসছো 4th সেমিস্টারে, ঠিক আছে? তোমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ছিল, ভেবে দেখো তো, তোমরা কিন্তু সব xy দিয়ে অঙ্কগুলো করেছিলে, ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, হ্যান ত্যান যা করেছো xy দিয়ে করেছো, তোমরা কিন্তু r থিটা দিয়ে করোনি। এইবার r থিটা ফাই চলে আসবে, এই r
থিটা ফাই চলে আসা মানে এটাকে পোলার বলে। এবার পোলার আবার দুরকম হয়, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, একটা হচ্ছে স্ফেরিক্যাল। সো এই সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল বিভিন্ন রকম পোলার কোঅর্ডিনেটে তোমাকে করতে হবে, ঠিক আছে? এগুলো অতটা ডিটেলসে সিবিসিএস এ ছিল না, তোমাদের ভালো সাজিয়ে দিয়েছে, বেশ ঢেলে সাজিয়েছে, ঠিক আছে? আর তার সাথে ওই ভলিউম ইন্টিগ্রেশন, এরিয়া, সারফেস এরিয়া, ওগুলো তো আছেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দিয়েছে ভেক্টর ইন্টিগ্রেশন। এই পার্টটা আবার তোমাদের একদম মানে সিবিসিএস থেকে তুলে দিয়েছে, ঠিক আছে? লাইন ইন্টিগ্রাল, অ্যাপ্লিকেশন অফ লাইন ইন্টিগ্রাল, মাস অ্যান্ড ওয়ার্ক, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন, কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, ইন্ডিপেন্ডেন্স অফ পাথ, এগুলো আবার সিবিসিএস থেকে তুলে দিয়েছে, ঠিক আছে? তো কিছু জিনিস নতুন আছে, কিছু জিনিস সিবিসিএস থেকে আছে, ওকে? গ্রিনস থিওরেম, সারফেস ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল ওভার প্যারামেট্রিক্যালি ডিফাইন্ড সারফেস অ্যান্ড স্টোকস থিওরেম, ডাইভারজেন্স থিওরেম, এগুলো দেখো, এগুলো তোমাদের ভেক্টর ইন্টিগ্রেশনের পার্ট। অর্থাৎ তোমরা যে ভেক্টর ক্যালকুলাস পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে, কিছুটা পড়েছিলে, ওর বাকি পার্টটা এখানে ঢুকিয়েছে, ঠিক আছে? আর এইখানে ঢুকিয়েছে কার্ভেচার, কনকেভিটি, কনভেক্সিটি, এনভেলপ, রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট, ঠিক আছে? সো এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। মানে তোমাদের সেই ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ছিল, সেটাকে আবার টেনে এনে এখানে ঢুকিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে এই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস পার্টটা পড়াবো, ঠিক আছে? ওকে, সো আমি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের জন্য নতুন কোনো বই কিনতে বলবো না। তোমাদের একটা বই ছিল অলরেডি, যারা কেননি ঠিক আছে, কিনতেও লাগবে না, তাহলে আর জাস্ট ক্লাস নোটটাই ফলো করবে। বইটা তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস 1। যদি থাকে এটা, তাহলে এটা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে কাজে লাগবে। যদি না থাকে, নতুন করে কিছু কিনতে হবে না, ঠিক আছে? তাহলে এই হলো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের বই। আর মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটা যেহেতু মোহিত স্যার পড়াবেন, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের ওই পার্টের বইটা উনি বলবেন, ঠিক আছে? কারণ দেখো, আমি পড়ালে হয়তো যে বই বলবো, উনি পড়ালে তো সেম বই বলবেন না। তো উনি যখন আজকে বিকাল ইন্ট্রোডাকশন দেওয়ার কথা, তো উনি বই বলে দেবেন, ঠিক আছে? আমি আর বলছি না ওটা। আচ্ছা, তাহলে তোমাদের মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মেন কথাটা হলো, যা তোমরা পড়েছিলে ফোর্থ সেমিস্টারে, সেটাকে একটু অ্যাডভান্স বানিয়ে দিয়েছে। মানে তোমরা এখানে আর এ পড়েছিলে, এখানে আর এম করে দিয়েছে, এটা এক্সট্রা করেছে, মানে অ্যাডভান্স করে দিয়েছে। করে এবার সেম জিনিস পড়াচ্ছে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তারপরে জ্যাকোবিয়ান, ইনভার্স ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, সেম জিনিস পড়াচ্ছে। মানে এগুলো ছিল না, ইনভার্স ফাংশন, ইমপ্লিসিট ফাংশন এগুলো ছিল না, এগুলো এসেছে নতুন। আচ্ছা, আর তার সাথে এইগুলো ভেক্টর ইন্টিগ্রেশন, এই ভেক্টর ইন্টিগ্রেশন গুলো তোমাদের পড়তে হচ্ছে। আর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, এগুলো কার্ভের প্রপার্টিজ, একটা কার্ভ কনকেভ কখন, কনভেক্স কখন, অ্যাসিম্পটোট বলতে কি বোঝায়, এই সেই প্রপার্টিজ গুলো, ঠিক আছে? তো এইগুলোর জন্য বললাম ওই ক্যালকুলাসের মোটা বইটা যদি থাকে ভালো, যদি না থাকে তো এখন কেনার দরকার নেই। আচ্ছা, লাস্ট হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস। অসাধারণ সুন্দর সাবজেক্ট অ্যানালাইসিস, কিন্তু নাম্বার দিয়ে। অ্যানালাইসিস যেমন আমরা থিটা, ডেল্টা, এপসাইলন এসব দিয়ে করি না, এপসাইলন ডেল্টা দিয়ে করি, এখানে ওই এপসাইলন ডেল্টাকে অত গুরুত্ব দেওয়া হয় না, এখানে নাম্বার দিয়ে অ্যানালাইসিস, ওই জন্য নাম হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে? অসাধারণ পেপার, সুন্দর পেপার, ঠিক আছে? অ্যানালাইসিসের ফ্লেভার থাকবে, প্লাস অ্যাপ্লাইডের ফ্লেভার থাকবে, দুটো মিশেছে, দুটো ফ্লেভার দুদিক থেকে এসে মিক্স হয়েছে, ঠিক আছে? কিছু আইসক্রিম থাকে না, যেখানে ভ্যানিলাও আছে, যেখানে তোমার চকলেটও আছে, আবার বাটারস্কচও আছে, সমস্ত রকম ফ্লেভার এসে মিশেছে। এই হচ্ছে সেই পেপার, যেখানে সব রকম ফ্লেভার মিশে গেছে। এখানে দেখবে লিনিয়ার অ্যালজেব্রা আছে, এখানে দেখবে অ্যানালিসিস আছে, এখানে দেখবে ডিফারেন্সিয়েশন আছে, এখানে দেখবে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সব আছে এখানে, মিক্সচার অফ অল ফ্লেভারস, ঠিক আছে? যাই হোক, এর সম্পর্কে আর কি বলবো, যখন পড়াবো তখনই বলবো। তো এই হলো বিষয়টা। আমি যেটা স্টার্ট করব, আজকে স্টার্ট করছি না, নেক্সট ক্লাসে আমি যেটা স্টার্ট করব এখন, সেটা হলো মেট্রিক স্পেস, ঠিক আছে? তো আমি মেট্রিক স্পেস একদিক থেকে স্টার্ট করব, আর একদিক থেকে স্টার্ট করব নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে? বুঝতে পারলাম কথাটা? নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বইটা বলে দিই। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের অনেক বই আছে, কিন্তু তোমাদের জন্য, তোমাদের তো প্র্যাকটিক্যালও আছে, সেটাও বলছি, তোমাদের জন্য এই বইটা স্যুট করবে। এটা হচ্ছে রাহুল ব্যানার্জির বই, ঠিক আছে? এই বইটা কেন দিচ্ছি, কারণ এই বইটা তোমাদের জন্য বেস্ট স্যুট। তবে আবারও বলছি, পড়বে তো আলটিমেটলি আমার নোট, ঠিক আছে? তো বই তোমার হাতে থাকা জাস্ট একটা রেফারেন্সের জন্য, ওকে? পড়বে কিন্তু আলটিমেটলি আমার নোট, ঠিক আছে? সো এই যে বইটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস বাই রাহুল ব্যানার্জি, ঠিক আছে? এটা অ্যাজ এ রেফারেন্স তুমি কনসিডার করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিলেবাস পত্র সমস্ত কিছু বলে দিলাম, এভরিথিং ডান। 3টে পেপার,
নিউমেরিক্যাল অ্যানালিসিস এটা গোটা পেপার, তো এর তো কোনো মার্কস ডিস্ট্রিবিউশন বলার দরকার নেই, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে সেটা আমি পড়ানোর সময় বলবো। আর আবার একটা কথা বলছি, তোমরা আগের সেমিস্টারেও দেখেছো আমি তোমাকে বলেছিলাম স্ট্যাটিক্স দুটো চ্যাপ্টার করলে হয়ে যাবে, তবু আমি একটা এক্সট্রা চ্যাপ্টার করিয়ে রেখেছিলাম সাইড বাই, কিন্তু তোমার দুটো চ্যাপ্টার থেকে এসে গেছে পুরো স্ট্যাটিক্স, যা যা করার করে ফেলেছো। রিম্যান যা পড়িয়েছি ফুল কমন দিয়েছি, রিং থিওরি যা পড়িয়েছি ফুল কমন পেয়েছো, ঠিক আছে, প্রবাবিলিটি যা পড়িয়েছি কমন পেয়েছো, সুতরাং এবারও পাবে। তোমাকে শুধু প্রত্যেকটা ক্লাস বুঝে বুঝে করতে হবে, বাকি কমন দেওয়াটা আমার উপর ছেড়ে দাও। বোঝাটা ক্লাসে যাতে প্রত্যেকটা জিনিস বোঝো, যাতে মাথার মধ্যে ক্লিয়ারলি কনসেপ্টটা তৈরি হয়ে যায়, ব্রেনের মধ্যে পুরো পিকচার যেন ক্লিয়ার হয়, পুরো ছবির মতো যেন সব থাকে, সেইটুকু আমরা প্রত্যেকটা ক্লাসে এনশিওর করব, ঠিক আছে। চলো আমি নেক্সট যেদিন করাবো সেদিন মেট্রিক স্পেস 1 ঘন্টা করাবো, নিউমেরিক্যাল অ্যানালিসিস 1 ঘন্টা করাবো, ঠিক আছে। চলো টাটা, শেষ করছি আজকে, কথা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা। স্যার আমাকে কি কি বার ক্লাস নেবেন? রুটিনটা আমি বানিয়ে আজকে গ্রুপে দিয়ে দেবো, এখানে আমি বলছি না, রুটিন গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। মোটামুটি যা ছিল সেম থাকবে, রুটিন চেঞ্জ হবে না, তোমাদের রুটিন যেটা ছিল আগের সেমিস্টারে, তো একটা দুটো যদি চেঞ্জ হয় সেটা হতে পারে, বাট ওইটাই তুমি রুটিন ধরে রাখো, ঠিক আছে। ঠিক আছে, চলো টাটা।